তো আমার কাছে মনে হয়েছে মামলা করা দরকার। আমি মামলা করেছি, দেখি কত দূর কী হয়। এর জন্য আমি আজকে আসছিলাম, এরপর আমি আসছিলাম রাজের আম্মুর সাথে কথা বলার জন্য। তো রাজের আম্মুর সাথে কথা বলতে পারি নাই, এই আর কি। আসলে আপু ধর্ম নিয়ে কি ঝামেলাটা চলতেছে এটা একটু বলতে? আমি মুসলিম, রাজ হিন্দু, এটাই রাজের আম্মুর প্রবলেম। আসলে আপনি একজন মুসলিম হয়ে হিন্দু ছেলেকে কেন ভালোবাসতে গেলেন? আমি যদি আগে জানতাম রাজ হিন্দু, তাহলে তো আমি রাজের সাথে সম্পর্ক করতাম না। জানি না বলে তো সম্পর্ক করেছি। এখন আপনাকে কি রাজ ভালোবাসে নাকি রাজের ফ্যামিলি আপনাকে মেনে নিতে চায়? রাজ ভালোবাসে, কারণ রাজ তো আমাকে এখন কিছু বলেনি। আর ধরেন রাজ আমাকে না বললো, অস্বীকার করলো, তো আমার একটাই কথা থাকবে যে আমি যতটুকু তোমাকে সম্মান দিয়েছি, ভালোবেসেছি, ওগুলো আমাকে ব্যাক দিয়ে দাও। আমি তো আমার সম্মানটা রেখে তোমার কাছে আমি তো ব্যাক করতে পারবো না, কারণ মানুষের সম্মান তো একটাই হয় না, ভালোবাসাও একজনকেই দিতে পারে। তো কীভাবে সম্ভব আমি আমার সম্মান, আমার প্রেম রেখে আমি ব্যাক করবো তোমার লাইফ থেকে? এটা সম্ভব না, কখনোই সম্ভব না। তো আমি আমার অধিকারটা চাই, আমি আমার সম্মানটা ব্যাক চাই, এই তো। আপু, আপনি যখন রাজের সাথে যখন সম্পর্কে জড়িয়ে যান, রাজ কি স্কিপ করেছিল যে সে হিন্দু কি মুসলিম, এ বিষয়ে আপনার সাথে ক্লিয়ার করেনি? না, রাজ কিছুই বলেনি। আমি যখন ওর সাথে ফিজিক্যালি রিলেশনটাতে যাই তখন আমি জানতে পারি রাজ হিন্দু, তো তখন তো আসলে আমার কিছু করার থাকে না। তার মানে আপনাকে বলা যায় যে সে আপনাকে ধোঁকা দিয়ে আপনার সাথে মানে সুযোগে সদ্ব্যবহার করছে, আপনার সুযোগটা কাজে লাগিয়ে। না, রাজ তো আমাকে এখন কিছু বোঝায়নি। হ্যাঁ, ও টানা 1 মাস কথা বলছে না, অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। কারণটা আমি তো আন্দাজে একটা মানুষকে কিছু বলতে পারি না। আমার তো আগে শিওর হতে হবে সে আসলে কি চায়, কেন এমন করছে। আমি যদি এখন বলি যে টানা 1 মাস আমার রাজ আমার সাথে কথা বলছে না, আমি এটা কি মেনে নিব? রাজকে আমাকে ভালোবাসে না, আমি এটা মানতে পারি না। কারণ আমি যতক্ষণ শুনবো না যে রাজ আমাকে কিছু বলেছে, মোট কথা আমি শিওর হবো তখনই রাজ আমাকে যখন জানাবে। তো রাজ যদি আমাকে কিছু না জানায়, আমি কীভাবে বিশ্বাস করবো যে রাজ আমাকে ভালোবাসে না? বা রাজ যদি আমাকে কিছু জানায়, তখন বুঝতে পারবো না জেনে আসলে কিছু বলা, কিছু করা রাইট না আমার কাছে মনে হয়। আমি আগে জানতে চাই, বুঝতে চাই, সাবজেক্ট বুঝে আমি আগাবো। রাজের সাথে কি আপনার এ বিষয়ে কথা হয়েছে যে ও হিন্দু আপনি মুসলিম, মানে লাস্ট টাইম যখন আপনার কথা হয় এই নিয়ে কোনো সিক্রেট হয়েছে কিনা? এটা নিয়ে কথা বলে না, বরঞ্চ আমি রাজকে বলেছি যে দেখো তোমার আম্মু কখনোই আমাদের ভালোবাসা মেনে নিবে না, আমি মুসলিম তুমি হিন্দু। কিন্তু আমার কথা হচ্ছে এখন ধর্মের জন্য যদি একটা মেয়ের সম্মানকে কেউ প্রাধান্য না দেয়, মানুষ যদি মনে করে ধর্মের চেয়ে বড়, মানে সম্মানের থেকে বড় একটা মেয়ের সম্মান থেকে বড় ধর্ম হয়, এটা আসলে কোন বিচারে আছে আমি জানি না। আমার কাছে মনে হয় যে একটা মানুষের যদি সম্মানই না থাকে, তাহলে ওই মানুষ বেঁচে থাকার কোনো মানে হয় না। আর যদি মানুষ মরেই যায়, তখন ধর্মটাই কোথায় থাকে? আমি বাঁচবো তখন আমার ধর্ম থাকবে, আমার সম্মান থাকবে। যেখানে আমার সম্মানই নাই, ওখানে একটা মানুষ বেঁচে থেকে কী লাভ? আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, ধর্মটাকে প্রাধান্য দেওয়া উচিত নাকি ভালোবাসাটাকে প্রাধান্য দেওয়া? ভালোবাসা যেখানে আছে ধর্ম সেখানে আছে, যেখানে ভালোবাসাই নাই সেখানে ধর্ম কীভাবে সম্ভব? আমি তো সেটাকে বিশ্বাস করি, সেটাকেই ভালোবাসবো যেটাকে আমি বিশ্বাস করি, যেটাকে আমি মনে প্রাণে লালন করেছি। তো আমার কাছে মনে হয় ধর্ম থেকে ভালোবাসা আগে। আচ্ছা আপু, যদি আপনাকে রাজ যদি বলে যে আপনি মুসলিমে আছেন, এখন হিন্দুতে চলে আসবেন, তখন আপনি আসলে কি বলতে চান রাজকে? আপনি যদি জানান আমাকে। আমি এক কথাই বলবো যে আমি হিন্দু হতে চাই, কারণ আমি এখন বর্তমানে রাজকে পাওয়ার জন্য আমার যদি ধর্মটা চেঞ্জ করতে হয় আমি করব। আপনি বর্তমান কী ধর্মে আছেন এবং কী ধর্মে যেতে চাচ্ছেন, কী লাই করেন? আমি মুসলিম ধর্মে আছি। রাজকে বিয়ে করতে হলে যদি হিন্দু হতে হয় আমি হব। এখন আমাকে অনেকেই অনেক কিছু বলবে যে মুসলিম মেয়ে কীভাবে হিন্দু হতে চান। এখন আমার কথা হচ্ছে আমি তো আমার সম্মান বাঁচাতে চাই। একটা নারী যদি সম্মানই না থাকে, তাহলে আমার বেঁচে থাকার কী দরকার আমার কাছে মনে হয়। আপু, আমি একটু প্রশ্ন রাখতে চাই, আপনি কি কখনো রাজকে এভাবে ইনভাইট করেছেন কিনা যে রাজ আমি তো মুসলিম, তুমি তো হিন্দু, তো তুমি আমার মুসলিম ধর্মটাকে গ্রহণ করে তুমি আমার সাথে আমাকে বিয়ে করো? কখনোই বলি নাই, আর রাজও আমাকে কখনো হিন্দু হতে বলে নাই। রাজও কখনো বলে নাই হিন্দু হও, আর আমিও রাজকে বলিনি কখনো মুসলমান হও। আমরা চেয়েছিলাম আমরা আমাদের যে যার ধর্ম পালন করব, কিন্তু আমার কাছে মনে হলো যে রাজের মাঝে তো আমাদের বিয়ে দিতেই চাচ্ছে না। তো আমার কাছে মনে হয় রাজকে পাওয়ার জন্য আমাকে অবশ্যই রাজের ধর্মটা নিতে হবে। তো আমি ফাইনালি ডিসিশন নিয়েছি আমি রাজের ধর্মটাই নিব। এর জন্য আজকে আমাকে আমার বাসা থেকে বের করে দিয়েছে আমার বাবা। আজকে টানা 2 দিন আমি রাজের বাসায় বসেছিলাম রাজের আম্মুর সাথে কথা বলার জন্য।
রাজের আম্মু একটাই কথা যে আমি মামলা করেছি, মামলার মাধ্যমেই কথা হবে। এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ আমি মামলা করেছি, যদি সেটা আমাদের বসে কথা বলা হয়, আমাকে অ্যাকসেপ্ট করা হয়, আমি অবশ্যই মামলাটা উঠায় নিব। কিন্তু কোনোভাবেই রাজের আম্মু সেটা অ্যাকসেপ্ট করছে না, কারণ বিয়ে দিতে চায় না। এর জন্য ও রাজেমা ভাবছে যে কোনো না কোনোভাবে আমাকে মানে অ্যাকসেপ্ট করবেই না। কিন্তু আমার কথা আমাকে অ্যাকসেপ্ট না করলে আমি তো রাজের লাইফ থেকে কখনোই যাব না, রাজের মার লাইফ থেকে আমি যাব না। আমি আমার অধিকার পাবো, দেন আমি আমার সব কিছু আমি ঠিক করে নিব। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি তো রাজের নামে আপনার মামলা সামনের করতে দিকে চাচ্ছেন তাকাবেন, না। হ্যাঁ, রাজের নামে আপনি মামলা করতে চাচ্ছেন না, এবং রাজের ফ্যামিলি কি আপনাকে রাজের জীবন থেকে সরানোর জন্য কোনো কিছু সাহায্য কিনা এবং দিতে চাই কিনা? হ্যাঁ, আমি গতকাল যখন রাজের বাসায় গিয়েছিলাম তখন রাজেদের একজন মানে রাজেদের পক্ষ থেকে একজন এসে আমাকে বলছিল যে আচ্ছা আপু, ধরেন বিয়ে হলো না, বিয়ে ছাড়া আর কি আছে, আর কি পসিবল। তো আমি বলছি আর কি পসিবল বলতে কী বোঝাতে চান। আমাকে বললো সামথিং, আমি তখন বুঝে গেছি যে সে টাকার কথা বলছে। তো তখন আমি জিজ্ঞেস করছি কত টাকা, আমাকে বলেছে 10 লাখ 20 লাখ এরকম। আমি বললাম ভাইয়া এই 10 লাখ 20 লাখের বিনিময়ে কি আমার সম্মান ফিরে আসবে? একটা মেয়ের সম্মানের দাম কি 10 লাখ টাকা 20 লাখ টাকা? কীভাবে সম্ভব? আমি 10 লাখ টাকা নিলে 20 লাখ টাকা নিলে আজকে খরচ হয়ে যাবে, সম্মান তো আর আসলো না, টাকা চলে গেল। তো আমি বলবো আমি নূপুর আমার সম্মান, আমার প্রেম, আমার রাজকে আমি কখনোই টাকার কাছে বিক্রি করব না, পসিবল না। টাকা দিয়ে একজন নারীর ভালোবাসা কেনা যায় না, টাকা দিয়ে একটা নারীর সম্মান কেনা যায় না। রাজকে আমি ভালোবেসেছি শুধু মন দিয়ে, সো মনটাই আমি চাই। আচ্ছা, আপনি রাজের ভিতরে এমন কি দেখেছেন যে যার জন্য রাজকে ছাড়তে চান না, তাকে ভালোবেসে দিতে চান সারা জীবনের জন্য লাইফে? না, কারণ আমাদের সম্পর্কটা খুব অল্প সময়ের, 2-2.5 মাসের। এই 2-2.5 মাসে রাজ আমাকে যতটা ভালোবেসেছে, যতটা রেসপেক্ট করেছে, আর যতটা মানে আমাকে জাস্ট আমি বলবো রাজ আমার কাছে মানে জাস্ট ওয়াও, একদম ইনোসেন্ট বাচ্চার মতো রাজ আমার কাছে থেকেছে। আমি রাজকে প্রতি মুহূর্ত মিস করি, কারণ আজ টানা 24 ঘন্টা আমাকে নিয়ে ঘুরতো, এবং রাস্তায় যখনই আমি বের হই প্রতিটা রাস্তার স্পেসে আমি রাজকে খুঁজে পাই। কিন্তু রাজটা এখন নেই, আমি জানি না কোথায় আছে। তবে আমি জানি রাজ যেখানে থাক রাজকে তো আসতেই হবে। রাজ যতক্ষণ না আসবে আমি এরকম নিউজ করব, আমি এরকম রাজের ফ্যামিলিকে ডিস্টার্ব করব, কারণ হচ্ছে রাজকে আমি চাই। রাজের আম্মু যেভাবেই রাজকে সরাইছে, রাজকে সেভাবে আনতে হবে। যত পর্যন্ত রাজ আসবে না তত পর্যন্ত আমি আমার অধিকার থেকে, আমার জায়গা থেকে আমি সরবো না, এটা হচ্ছে ফাইনাল কথা। আপু একটু জানতে চাই, রাজকে যে ভালোবাসছেন আপনি, রাজের প্রতি এত ভালোবাসা আপনার, আপনার ফ্যামিলি আসলে আপনাকে এই মুহূর্তে কি মানে ডিসাইড করছে আপনাকে নিয়ে? ওই যে বললাম না যে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমাকে বাসায় তাদের ফ্যামিলিতে রাখবে না। মানে আপনার বাবা মা অলরেডি আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, আপনার মানে হোম ডিস্ট্রিক্টটা কোথায় যদি একটু বলতেন? আমি ঢাকাইয়া, পুরান ঢাকার মেয়ে। জি, এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন? আমরা জানি টানা 2 দিন আপনি অবস্থান করেছেন রাজদের বাসায়। রাজের মা আপনার সাথে ইতিমধ্যেই মানে বিভিন্ন ধরনের ব্যবহার আপনার সাথে করেছে। যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন এই টানা 2 দিনের ইতিহাস, যদি আমরা একটু জানতে চাই আপনার কাছে। আমাকে যখন আমার আব্বু আম্মু বলেছে বাসা থেকে চলে যাও, তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে আজকে রাজের ফ্যামিলির জন্য, রাজের জন্যই তো আমাকে আজকে বাসা থেকে বের হতে হলো। এই সমাজের কাছে আমার পার্সোনাল কথাগুলো বলতে হচ্ছে, আমার সম্মানটা একদম নিলামে নেমে গেছে, যে আমার সম্মান রাজের মা টাকার বিনিময়ে কিনতে চায় 20 লাখ টাকা। তো আমি তখন বলেছি যে 20 লাখ কেন, 1 কোটি টাকাও যদি রাজের মা আমাকে দেয়, আমার সম্মান, আমার ভালোবাসা, আমার রাজকে কখনো বিক্রি করব না। সো আমি এই জন্য রাজের বাসায় ছিলাম, 2 দিন থেকেছি। কালকে ভোর রাতে রাজের আম্মু পালিয়ে গেছে। সে কোথায় পালাবে, কোন দেশে যাবে? আমি এটা শেষ দেখে ছাড়বো, তবু রাজকে ছাড়বো না। মানে রাজদের বাসায় ইতিমধ্যে তালা মেরে ওরা পালিয়ে গেছে? কালকে সারাদিন ছিল, ভোর রাতে আমি যে একটু সরে গেছি রাজের বাসা থেকে, তখনই রাজের আম্মু লুকিয়ে চলে গেছে।
এখন আপনি আসলে কি ডিসিশন নিতে চাচ্ছেন? এখন ডিসিশন আমি একটু ভাববো, তবে ডিসিশন তো একটাই, যে আমি আমার সম্মান ব্যাক না পাওয়া পর্যন্ত রাজকে ছাড়ছি না। রাজ কীভাবে আমার সম্মান দিবে এটা রাজই জানে। এই যে আমরা দেখলাম যে আপনি বাড়ির সামনে গতকালকে সারাদিন বা সারা রাত ছিলেন বা আজকেও গেছিলেন, তো বাড়ির সামনে গিয়ে আসলে কি দেখতে পেলেন বা কি আপনাকে আশ্বাস দিয়েছে? গতকাল রাজের মা বাসা ছিল, অনেক ট্রাই করেছি, এলাকার লোকজন অনেকভাবে ট্রাই করেছি, রাজের সাথে কোনো মানে রাজ তো নেই, রাজের মার সাথে কথা বলতে পারি নাই। তো আমি ভোর রাতে জাস্ট একটু সরছি ওদের দরজা থেকে, সরার সাথে সাথে দেখি নিউজ পেয়েছি রাজের আম্মু নাকি রাতে চলে গেছে। তো এই যে চলে গেল, এই চলাতে মানে তাকে কে হেল্প করলো, এটা কিন্তু প্রশ্ন থাকে না। তো আমি এর আগে নিউজ দিয়েছি, কয় মিনিট চলে? হ্যাঁ, সেখানে টোটাল কথা রাজের আমার লুকিয়ে গেছে। তো লুকায় হয়ে কোথায় সে যাবে? বাংলাদেশের বাইরে যাবে? বাংলাদেশে থাকবে? আমি নুপুর ঠিকই খুঁজে বের করবো, কারণ 1 মাস আমি ওয়েট করার পরে কিন্তু রাজের আম্মু সন্ধান পেয়েছি, রাজের আম্মু নিজের বাসায় আছে। তো আমার কাছে লুকানোর মতো তাদের কোনো সাধ্য নাই। তারা সারা বাংলাদেশ, তারা বিশ্ব কিনতে পারে টাকার বিনিময়ে, কিন্তু আমার প্রেম, আমার ফিলিংস, আমার রাজকে কখনো টাকার বিনিময়ে কেনা যাবে না। কারণ আমি মানে বিক্রি করবো না, সে কিনবে কীভাবে? আমি বিক্রি করলে তো কিনবে, তাই না? হ্যাঁ আপু, একটু জানবো যে আপনাদের এই সম্পর্ক এত গভীর, এত ভালোবাসা যার প্রতি, কতদিনের সম্পর্ক আপনাদের? আমি বলেছি যে খুব অল্প সময়, 2-2.5 মাসের রিলেশন আমাদের। আচ্ছা, যদি একটু ব্যক্তিগত প্রশ্ন করি, এই 2-2.5 মাস রিলেশনে কতবার আপনি তার সাথে সম্পর্কে জড়িয়েছেন, মানে ব্যক্তিগত সম্পর্কে? এটা আসলে আমি কখনো হিসেব করি নাই। আমাদের যখনই ভালো লেগেছে আমরা একজন আরেকজনকে অনেকটাই টাইম দিয়েছি। হুম হুম। আর এতে সেটা কোথায় কোথায় বা কোথায় মানে ট্যুর দিয়েছেন, ক্লিয়ার করে? আসলে আমি এখন আপাতত ঢাকা শহরে বিভিন্ন হোটেলে গিয়েছি, কিন্তু হোটেলের নামগুলো বলবো না। হোটেলের নাম বলো, তো এরিয়াগুলো বলেন। সর্বপ্রথম এরিয়াগুলো বলেন, কোন জায়গায় গেছেন, নাম বলা লাগবে না, হোটেলের সমস্যা নেই, বলে দেন। আচ্ছা, সর্বপ্রথম আমি রাজের বাসায় 12 দিন থেকেছিলাম। একটানা? হ্যাঁ, একটানা 12 দিন রাজের বাসায়। মানে রাজের মা জানতো তখন? রাজের মা যখন জেনেছে তখন তো বাসা থেকে আমরা বেরিয়ে যাই। আমরা ঢাকা শহরে অনেক হোটেল ছিল, যেরকম আপনার আচ্ছা, আমি একটু বলি, শুরু থেকে বলেন যে রাজের বাসায় আমরা যখন প্রথম ফিজিক্যালি সম্পর্ক করতে যাই, রাজের বাসায় 12 দিন ছিল, এইভাবে সুন্দর করে বলেন শুরু থেকে। আমি যখন রাজের সাথে প্রথমবার ফার্স্ট টাইম ফিজিক্যাল রিলেশনে ইনভলভ হই, সেটা হচ্ছে রাজের বাড়ির মানে বাসায় 12 দিন থেকেছি। তারপর তো তার মানে রাজের আম্মু জেনে যায়। এরপরে রাজ আর আমি ঢাকা শহরে বিভিন্ন হোটেলে থেকেছি, যেরকম বনানীতে থেকেছি, বনানীর যে কোনো একটা হোটেলে থেকেছি, গাজীপুরে যে কোনো একটা হোটেলে থেকেছি, গাজীপুর, বনানী, এগুলোতে আমরা 3-4 দিন করে 5 দিন করে থেকেছি। এরপর পল্টন, এভরিথিং জায়গায়। তো দেখা গেছে যে মোটামুটি অনেকবার থেকেছি। আর একটা বিষয় হচ্ছে যে লাস্ট আমাদের শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছিলাম, সেখানে টানা আমরা 5 দিন থেকেছি। এই তো। আচ্ছা, আমরা মানে এই 2 মাসের সম্পর্কে মানে কোথায় কোথায় ট্যুর দিয়েছেন? আমরা কিছু ছবি পাবলিশ করছেন, আমরা দেখছি। 2-2.5 মাসে আমরা প্রথমত ঢাকা শহরে বেশিরভাগই আমরা মানে ঘুরেছি, ঢাকা শহরে ঘুরেছি, হোটেলগুলোতে গিয়েছি। আর লাস্ট টাইম আমরা যে রাজের সাথে একদম কথা ফিনিশিংয়ের পর্যায়ে যখন যায়, তখন আমরা শ্রীমঙ্গল গিয়েছিলাম, সেখানে আমরা 5 দিন থেকেছি। সেখানে মানে কি মানে ঘুরতে গিয়ে কি ফেস করেছেন? যেরকম হামহাম ঝর্ণা, শ্রীমঙ্গলে হামহাম ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর, যেটা আমি ফেসবুক, ইউটিউবে দেখেছি। তো আজকে আমি বলছি রাজ আমি হামহাম ঝর্ণায় যেতে চাই। তো ওইখানে যেতে হলে যে অনেক হাঁটতে হয়, 2 ঘন্টা হাঁটতে হয়, প্লাস হচ্ছে অনেক উঁচু নিচু পাহাড় আছে, যা আমি জানতাম না। বাট মাঝপথে গিয়ে আমি রাজকে বলছি যে আমি আর যাবো না, আমি খুব টায়ার্ড। রাজ বলছে না, তোমাকে যেতেই হবে, তুমি যেটা দেখতে চেয়েছো তোমাকে আজকে দেখাই ছাড়বো। তো ফাইনালি আমরা যাই, হামহাম পাহাড়টা, ঝর্ণাটা দেখি। সেখানে আমি কিছু ছবিও তুলেছি, ফেসবুকে পোস্ট করেছি, অনেক নিউজেও ওই ছবিগুলো আছে, আপনারা দেখেছেন। এটা যেরকম কষ্ট, মানে হাঁটার যেরকম কষ্ট ছিল, এরকম স্মৃতিও আছে যে আমরা দুজন অনেক কষ্ট করেছি এবং দুজনকে অনেক হেল্প করেছি, যেন আমরা কেউই ক্ষতি না হয় বা আমরা কেউ যেন পাহাড় থেকে পড়ে না যাই। এই তো এইরকম একটা স্মৃতি আর কি।
এই 2 মাসে আসলে কতবার ফিজিক্যালি সম্পর্ক করেছেন, এরকম কোনো হিসাব আছে? না, এটা হিসেব ছাড়া, এটা আসলে হিসেব করা যায় না। আমার বা রাজের যখনই ভালো লেগেছে আমরা একজন আরেকজনকে সময় দিয়েছি। আচ্ছা আপু, একটু জানতে চাই, এই যে আপনি তাকে যে ভালোবাসেন, এতটাই ভালোবাসেন, যার অনেক মিস করছেন, যার কারণে কিন্তু আজকে তাকে খুঁজে না পেয়ে আমাদের সাংবাদিকদের সামনে চলে এসেছেন, দ্বারপ্রান্ত হয়েছেন সাংবাদিকদের। আপনাকে কি এভাবে মিস করছে কিনা রাজ? এখন রাজ মিস করছে কিনা এটা তো রাজই বলতে পারবে। আমি আসলে কনফিউজ যে রাজ তো এরকম মানে সরে থাকার কোনো কারণ আমি দেখি না। রাজ কোথায় আছে? মানে 1 মাস হয়ে গেছে, সে একটা কল বা কিছু তার নিউজ আমি কিছুই জানি না। আমাকে মিস করছে কিনা আমি জানি না, তবে আমি জানি না, কিন্তু আমার মন বলে মিস করছে। কারণ একটা লোক দুষ্ট হোক ভালো হোক, টানা 2 মাস যদি কেউ তার সাথে কোনো স্বার্থে ছাড়া থাকে, তো বুঝতে হবে তার ভালোবাসা না থাকলে ভালো লাগা আছে, একটা মায়া আছে। তো মায়া আর ভালো লাগাটা যদি থেকে থাকে, অবশ্যই রাজা আমাকে মিস করছে। কিন্তু ছেলে মানুষ তো বলতে পারে না। আমি মেয়ে মানুষ বলে দুনিয়াটাকে জানাইতেছি, কষ্ট পাচ্ছি বলে সবাইকে বলছি রাজ নাই কেন, আমি আমার অধিকারটা ফিরে পেতে চাই। কিন্তু রাজ কিন্তু ছেলে মানুষ, সে কিন্তু মেয়েদের মতো কান্নাও করতে পারবে না, আর সে বলতে পারবে না। কারণ রাজের মা তো চাচ্ছে না আমাদের বিয়েটা হোক। আর রাজের আমার একটাই ছেলে, রাজ সবসময় চায় তার মার ভালোটা। এখন মার ভালোর জন্য যদি রাজ আমাকে অস্বীকার করে, এটা আমি কখনো মেনে নিব না। কারণ তোমার মা তোমার মার জায়গায়, আর আমি নূপুর আমার জায়গায়। আমার অধিকারটা তুমি যেভাবে মানে সমাজ যেভাবে নিয়েছো, অধিকারও সেভাবে আমাকে দিবা, এই তো। আচ্ছা আপু, আপনি যে বললেন রাজকে খুঁজে পাচ্ছেন না, আমরা যেটুকু আমাদের ওসি সাইফুল ভাই বলেছে যে সে একটা রিহাব সেন্টারে আছে, তার মা বাবা এসে বলেছে। এখন আপনাকে সেই রিহাব সেন্টারের লোকেশনটা দিচ্ছেন না, ওই জায়গায় যে আপনি হামতাম করবেন দেখে। এখন আপনাকে বলা হয়েছে যে আপনি একটা কোর্ট থেকে একটা ওয়ারেন্ট আনার পর তারা খুঁজে দিবে, আমাদের যেটা বলেছে। এটা আসলে আপনি আবার আমরা যেটুকু শুনতে পারলাম যে আপনি বলে রাজের নামে মামলাও করেন নাই, অথচ রাজকে খুঁজছেন। মামলা করা ছাড়া তো কাউকে খুঁজে পাবেন এবং কি খুঁজে বের করবেন না। এবার আমি আসি। প্রথমত প্রশ্ন করেছেন রাজের নামে আমি কোনো মামলাই করি না, রাইট? হ্যাঁ। তো এটা বুঝতে হবে, থানার ওসির নাম হচ্ছে সাইফুল ইসলাম, হাজারীবাগ থানার, তাই না? জি। তো সাইফুল স্যারকে আমি বলতে চাই, আপনি কেমন অফিসার, কেমন ওসি? আপনি যার তদন্ত আপনার কাছে আছে, যার মানে অভিযোগ আপনাকে দেওয়া হয়েছে পরপর 2 বার, আপনি জানেন না যে আমি রাজের নামে মামলা করেছি কিনা? আপনি এটা বলতে পারছেন যে রাজের নামে কোনো মামলা করি নাই? এটা কি আপনার বলা নাকি রাজের মার বলা? রাজের মারটা বলে আপনি বলছেন। স্যার আপনি ভুল করছেন, আমি রাজের নামে মামলা করেছি। এবং মামলা যদি করেই থাকেন, কোন থানায় করেছেন? আমি থানায় মামলা করিনি, কারণ থানা থেকে আমি কোনো হেল্প পাইনি। আচ্ছা, ওকে। কারণ সাইফুল স্যার ইনচার্জ যিনি, উনি অনেক কিছু বলে, সুইট করে বলে, দেখতে তো অনেক সুন্দর, সুইট করে তো বলবেই, তাই না? তো আমার কথা হচ্ছে, যে লোকটা দেখতে সুন্দর, এত সুইট করে কথা বলে, কিন্তু তার কথার ভেতরে একটু সমস্যা আছে। কীরকম দেখেন, আমি মামলা করেছি, অথচ আপনার ইনচার্জ জানেই না, সাইফুল স্যার জানেই না যে আমি মামলা করেছি কি না। তাহলে উনি কেমন অফিসার? যার তদন্ত তার কাছে, তাকে কমপ্লেন দেওয়া হয়েছে পরপর 2 বার, এই লোক জানেই না, এই অফিসার জানেই না মামলা আছে কি না। তো আমি বলবো, স্যার আপনি নিজে থেকে কিছু বলেন, আপনি অন্যের কথা শুনে বললেন না। আমি তো শিওর, আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে কেউ বলেছে আমি রাজের নামে মামলা করি নাই, এর জন্যই আপনি বলেছেন আমি রাজের নামে মামলা করি না, অথচ আমি কিন্তু রাজের নামে মামলা করেছি। তো আপনি তো আমাকে নিয়ে ভাবেন না, আমার মামলাটাকে নিয়ে ভাবেন না, আমার অভিযোগটা নিয়ে ভাবেন না। যদি আমার অভিযোগটাকে নিয়ে ভাবতেন, তাহলে আপনি আজকে কথা বলতেন না যে আমি রাজের নামে মামলা করি নাই। আমি অবশ্যই রাজের নামে মামলা করেছি। তো আপনি যেটা বলেছেন সেটা আপনি নিজে থেকে বলেন নাই, আপনি কারো কথা শুনে বলেছেন আমি রাজের নামে মামলা করি নাই, অথচ আমি কিন্তু রাজের নামে মামলা করেছি অনেক আগে। তো যাই হোক, আপনি কার কথা শুনে এইসব কথা বলেন, কার কথা শুনে আপনি আমাকে হেল্প করছেন না, এটা কিন্তু স্যার ঠিক না। আপনি একজন ওসি, একটা থানায় আছেন, আপনার দায়িত্ব আমি না, প্রত্যেকটা নারীর পাশে থাকা, প্রত্যেকটা জনগণের পাশে থাকা। একজন পুলিশ অফিসার, একজন ওসির দায়িত্ব কি থাকে? জনগণের পাশে থাকা।
কারো কথা শুনে কোনো বক্তব্য করতে হয় না স্যার। আপনি আপনি একজন ওসি, আপনার জানা প্রয়োজন ছিল যে আমি মামলা করছি কি না। আপনি কি বললেন আমি মামলা করি নাই, অথচ আমি মামলা করেছি স্যার, আমি মামলা করেছি। এখন আপনি যদি কারো কথা শুনে বলেন, সেই কারো কথাটা কে হতে পারে, আমি নাম বলবো না, সেটা আপনাকেই বুঝে নিতে হবে আমি কাকে মিন করেছি। সো স্যার, কারো কথা শুনে কখনো কোনো কিছু করবেন না প্লিজ, আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে। আচ্ছা, আপনি কোর্টে যে মামলা করেছেন, কোর্টের থেকে যদি আপনি ওয়ারেন্টনামা নিয়ে আসতেন ওই রাজের নামে, তাহলে হয়তো বা সাইফুল স্যারের যেটা বক্তব্য তিনি বলেছেন, সেই ওয়ারেন্টনামা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা রাজকে গ্রেপ্তার করতে যাব। এই বিষয়ে আপনি কি কতটুকু পদক্ষেপ নেবেন? যখন কোর্টের টাইম হবে ওই সময় মতো সাক্ষী প্রমাণ নিয়ে একটা মানুষের প্রতি আমরা ওয়ারেন্ট বের করব, এটা কিন্তু কোর্ট থেকেই বলা থাকে। জি। তো এখন আমি মামলা করেছি, তদন্ত করবে, তারপর সাক্ষী প্রমাণ হবে, একটা সময় গিয়ে অ্যারেস্টের একটা তদন্ত কী জানি এটা বলে, মানে তদন্ত করার জন্য বলেন, আপনি বলেন, সমস্যা নেই, আমাদের সাউন্ড হবে। মানে আপনার অ্যারেস্ট করার যে সিস্টেমটা, এটা কিন্তু আপনার কোর্ট থেকে আপনার তদন্ত হয়, যাচাই বাছাই হয়, তারপর গিয়ে আপনার অ্যারেস্ট করার পারমিশনটা কোর্ট থেকে পাওয়া যায়। তো আমার কথা হচ্ছে আমি মামলা করেছি, এখন আমার এটা যাচাই বাছাই চলছে, তদন্ত চলছে, তারপর গিয়ে এটা আপনার ওয়ারেন্টের যে বিষয়টা আসবে। আচ্ছা, এখন বলবেন যে আসলে এই রাজকে পাবার জন্য আপনার এই পদক্ষেপ কতদিন নাগাদ জারি রাখবেন? যত পর্যন্ত আমি রাজকে পাবো না, রাজের ভালোবাসা পাবো না, আমি যত পর্যন্ত আমার সম্মান ব্যাক পাবো না, তত পর্যন্ত আমি এরকম নিউজ চালিয়ে যাব। কারণ অধিকারটা চাই আমার, আমি অধিকারটা চাই। রাজ আমার সম্মানটা নিয়েছে, রাজকেই আমার সম্মানটা ব্যাক দিতে হবে। যত পর্যন্ত রাজ আমাকে ব্যাক দিবে না, তত পর্যন্ত রাজের লাইফ থেকে, রাজের ফ্যামিলি লাইফ থেকে আমি সরবো না। আর সাংবাদিক ভাইরা তো আমার পাশে আছেই, আমার সবচেয়ে বড় গার্জিয়ান। সাংবাদিকরা না থাকলে তো আমি আমার কথাগুলো কাউকে বলতেই পারতাম না। আচ্ছা আপু, একটু বলবেন যে আমার জানা মতে বাংলাদেশে এরকম নজির ঘটেছে কিনা আমি জানি না, যে আসলে একজন মুসলিম মেয়ে ভালোবাসার জন্য একজন হিন্দু ছেলেকে বিয়ে করতে চাচ্ছে বা ধর্ম ত্যাগ করতে চাচ্ছে। তো আপনার কি মনে হয় যে আপনি কি প্রথম বাংলাদেশে এ ধরনের একটা রেকর্ড করতে যাচ্ছেন? আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে যা আমি জানি না। জি জি। আমাদের বাংলাদেশে অনেক জেলা আছে, অনেক ক্রাইম হচ্ছে, অনেক মেয়ের লাইফে কিছু অনেক ঘটনা হয় যা আপনাদের চোখে পড়ে না বা অনেকে বলে না, তাই হয়তো আপনারা জানেন না। কিন্তু আমি নূপুর আজকে বলেছি বলে আপনারা জানতে পারছেন। এখন আমি বলবো, ধর্মের থেকে মানুষের সম্মান বড়, ভালোবাসা বড়। যেখানে সম্মান নাই, যেখানে ভালোবাসা নাই, ওই মানুষের জীবন তো জীবন না। আমি যদি একটা জায়গায় সম্মান না পাই, তখন আমার কাছে নিজেকে ছোট মনে হবে। আমি যদি ভালোবাসা না পাই, আমি বাঁচবো কি করে? আর যেখানে আমার বাঁচাই সম্ভব না, সেখানে ধর্মটা কিভাবে পালন করব? তো আমার কথা হয়েছে সবার আগে সম্মান, ভালোবাসা, তারপর ধর্ম। আল্লাহ অনেক নাম আছে, অনেক অনেক নামে অনেক রূপে প্রত্যেকটা ধর্মে আল্লাহ আছে, এটা আমি বিশ্বাস করি। আপু, এই যে আপনার কি মনে হয় যে আসলে সমাজে অনেকেই কিন্তু ভুল করে, অনেকে ভুল করে সেখান থেকে আবার শিক্ষা নিয়ে শুধরায় নেয়। আসলে আপনি কি কখনো একবার চিন্তা ভাবনা করেছেন কিনা যে আমি ভুল করেছি, তো আমি একটু মানে আমার সিদ্ধান্তটা একটু চেঞ্জ করে আমি শুধরায় নেই? এটা তো ভুল তখনই হতো যদি আমি একা করতাম। জি জি। আমার সাথে তো রাজও ভুল করেছে। আমি মুসলিম মেয়ে, রাজকে জানতো না। সে রাজ কেন টানা 2 মাস আমার সাথে থেকেছে, তার মানে কি আমিও দোষী, রাজও দোষী, রাইট? আচ্ছা দোষী। এখন কথায় আসো, একটা হচ্ছে ফিজিক্যাল রিলেশন। একটা ছেলে দেখলে তার চোখ, তার ঠোঁট, তার শরীর দেখলে, তার কথা শুনলে, তার হাসি দেখলে আমার ভালো লাগতেই পারে, তাকে আবার ছুতে ইচ্ছে করতেই পারে, কিন্তু ওই জায়গায় যদি প্রেম না থাকে, ওই রিলেশন কিন্তু থাকবে না, যতই ভালো লাগুক। বাট ভালো লাগার সাথে যদি তোমার প্রেমের, ভালোবাসার ফিল থাকে, ওই রিলেশন কিন্তু ছাড়া যায় না। শুধু এখানে ফিজিক্যাল রিলেশন না, ফিজিক্যাল রিলেশনের সাথে যদি ভালোবাসা, ফিলিংস থাকে, ওই রিলেশনটা ছাড়া সম্ভব হয় না। যেরকম রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন, ফ্রেন্ডশিপ রিলেশন, প্রেমের সম্পর্ক, এভরিথিংই আছে। সো আমি কীভাবে রাজকে ছেড়ে দিব?
কখনো সম্ভব না। আসলে আপনার কি মনে হয় এই যে আমরা মুসলিম, আমাদেরকে আসলে আপনার উপরে মুসলিমকে মানে যে ধর্মটা রয়েছে সেটা আপনার উপরে কোনো মানে মুসলিম ধর্মের উপরে এফেক্ট পড়বে কিনা, বা আপনি কি মনে করেন যে আসলে মুসলিম ধর্ম কতটুকু এটা নিয়ে সাফার করবে? সাফার তো অলরেডি আমি করে ফেলেছি। আমার ফ্যামিলি আমাকে স্বীকার করছে না, আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এর চেয়ে বড় কী হতে পারে? প্রত্যেকটা মানুষেরই তো শান্তির একটা জায়গা আছে, তার ঘর। সেই ঘরের মানুষগুলোই যদি আপনার পর হয়ে যায় তাহলে এর চেয়ে বড় সাফার আর কী হবে? আর সমাজের কথা বলছেন, সমাজ আপনাকে অনেক কিছু বলবে, কিন্তু আপনার দুঃখের সময় পাশে থাকবে না। এই যে সমাজ তো আমাকে অনেক কিছু বলছে, আমি ভালো না, আমি যদি ভালো নারী হতাম, ভালো মেয়ে হতাম, আমি অবশ্যই মুসলিম ধর্মটাকে বেছে নিতাম। আচ্ছা ঠিক আছে, আমি মুসলিম ধর্ম বেছে নিলাম, কিন্তু আমার যে সম্মানটা চলে গেল। আমি তো জানতাম না রাজ হিন্দু, আমি জানতাম, আমি অবশ্যই রাজের সাথে সম্পর্ক করতাম না। আর যখন করেই ফেলেছি, সম্মানটা আমার হারিয়ে ফেলেছি, তখন আমি কি করব? এখন আমার পাশে কি সমাজ আছে? সমাজ কিন্তু আমাকে বকা দিচ্ছে, কারণ আমি হিন্দু হতে চাই। কিন্তু সমাজ কি পারবে আমার রাজকে আমার কাছে নিয়ে আসতে? সমাজ কি পারবে আমার সম্মানটা ব্যাগ দিতে? যদি সমাজ আমাকে রাজকে ব্যাগ দিতে পারে, রাজের সাথে বিয়ে দিতে পারে, আজকে আমি কষ্ট করছি, রাস্তায় বসে আছি, সমাজকে বলেন আমার সাথে রাস্তায় বসে থাকতে। আমি না খেয়ে আছি 2 দিন ধরে, সমাজকে বলেন আমার সাথে না খেয়ে থাকতে। তখন আমি বুঝবো ইসলাম ধর্ম কাকে বলে, হিন্দু ধর্ম কাকে বলে, ভালোবাসার সম্পর্ক কাকে বলে, আর সোসাইটির সমাজ পাবলিসিটি কাকে বলে। সো আমি বলবো যেই সমাজ আমার কষ্টে শেয়ার করছে না, যেই সমাজ আমার প্রতারণার সাথে তারা শেয়ার করছে না, সেই সমাজ আমি মানি না। আজকে আমি মারা গেলে কবরে কি সমাজ যাবে না আমি যাব? লাশটা কিন্তু আমার যাবে, সমাজের না। তো আমার লাইফ, আমার জীবন, আমার ব্যক্তিগত লাইফে আমি কি করব, কোন ধর্ম বেছে নিব, সেটা আমার দায়িত্ব, সেটা আমার একান্ত পার্সোনাল সাবজেক্ট। এখানে সমাজের কিচ্ছু বলার নাই, কারণ সমাজ তোমরা আমার পাশে এখন নাই। আজকে আমি প্রতারণার শিকার হয়েছি, রাজের মা আমাকে অ্যাকসেপ্ট করছে না, রাজ আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে সে পলাতক। সাফার আমি করছি, সমাজ করছে না। সমাজ শুধু বলতেই পারে, কমেন্টস করতেই পারে, নূপুর ভালো না, সে হিন্দু হতে চায়, তাই না? কিন্তু সমাজ কিন্তু আজকে আমি 2 দিন ধরে না খেয়ে আসি, সমাজকে আমার খাওয়াইছে? খাওয়ায় নাই তো। কোন সমাজ আমি দেখতে যাব? যেই সমাজ আমার কবরে যাবে আমার সাথে, যেই সমাজ আমার সাথে 2 দিন না খেয়ে থাকতে পারবে না, সেই সমাজের কমেন্টস আমি দেখতে যাব? অবশ্যই না। আপনাদের সবাইকে প্রতিবাদী হতে হবে, আপনাদের সবাইকে সচেতন হতে হবে, আপনাদের সবাইকে আরও অনেক বেশি আধুনিক হতে হবে। আমাদের বাংলাদেশের লোকগুলো না বেশি সচেতন না, বেশি শিক্ষিত না। মানুষ যত জানে তাকে আরও জানতে হয়। আপনারা একবার চোখ খুলে তাকান, ধর্মকে নিয়ে বিবেচনা না করে একজন নারীর সম্মানকে নিয়ে বিবেচনা করেন, সেটা সবচেয়ে ভালো হয়। যে নারীর সম্মান নাই তার জীবনে কোথাও স্থান নাই। আমি ভালোভাবে বলেছি, যেই সমাজ আমার কবরে যাবে না, যেই সমাজ আমার সাথে যদি না খেয়ে থাকবে না, সেই সমাজ আমি মানি না, সেই ধর্ম আমি মানি না। আমি সেই ধর্মই মানবো যে ধর্ম আমার জীবন আমার পাশে আছে। আমি সেই ধর্মকেই মানবো যে ধর্ম আমাকে 2 দিন খাইতে দিবে, আমাকে যে সম্মান দিবে, সেটা ইসলাম ধর্ম হোক, সেটা হিন্দু ধর্ম হোক। তো আমি যেহেতু রাজকে ভালোবেসেছি, রাজকে সম্মান করে রাজকে আমি সব কিছু দিয়েছি, সো রাজের ফ্যামিলি যদি আমাকে সম্মান দেয়, রাজ যদি আমাকে সম্মান দেয়, আমাকে বিয়ে করে আমার সম্মানটা ব্যাক দেয়, আমার অধিকার ব্যাক দেয়, আমি অবশ্যই হিন্দু হব। কারণ হিন্দু আমাকে সম্মান করতে জানে, ইসলাম না। আমি তো আজকে ইসলাম ধর্মের ছেলেকে ভালোবাসি নাই, যেহেতু আমি হিন্দু ধর্মের ছেলেকে ভালোবেসেছি। হিন্দু ধর্মের ছেলে যদি আমাকে সম্মান ব্যাক দেয়, আমাকে ভালোবাসে, আমি অবশ্যই সেই ধর্মকে প্রাধান্য দেব। তো বিবেচনা পাবলিক করবে আমি ভুল বলেছি না রাইট বলেছি। আপু, আপনি যেহেতু ডিসিশন নিছেন আপনি মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করবেন রাজকে ফিরে পাবার জন্য, একবারও কি ট্রাই করবেন রাজকে পাবার পরে যে তাকে মুসলিম ধর্মে নিয়ে আসার জন্য? আমি কখনো ধর্মের জন্য প্রেশার দিব না, কারণ রাজ কখনোই আমাকে কোনো কিছুতে প্রেশার দেয়নি, আমিও দিব না। কথা হচ্ছে কখনো জোর করে কিছু করা যায় না। যদি রাজের ইচ্ছে হয় সে মুসলিম ধর্মে আসবে,
রাজের যদি ইচ্ছে হয় হিন্দু থাকবে, তাহলে আমি মানে রাজ যেটা চাইবে আমি সেটাই করব। কারণ আমি এখন হিন্দু হতে চাচ্ছি, কারণ রাজের মা রাজকে বিয়ে দিতে চাচ্ছে না বলে। আমি রাজকে যেহেতু এতটা ভালোবেসেছি, রাজের জন্য আজকে আমার এত প্রবলেম হচ্ছে, তো আমি আমার সম্মানটা বাঁচাতে চাই, আমার লাইফটাকে বাঁচাতে চাই, আমি আমার ভালোবাসাটাকে বাঁচাতে চাই। আর এই বাঁচানোর জন্য কোনো টাকার বিনিময়ে আমি আমার রাজকে বিক্রি করব না, আমার ভালোবাসা বিক্রি করব না, আমার সম্মান বিক্রি করব না। নূপুরকে কখনো টাকা দিয়ে কেনা যাবে না। এই টাকার অফারটা আসলে কে করেছিল আপনাকে? অবশ্যই রাজের মা কাউকে দিয়ে করাইছে। রাজের মা তো ডাইরেক্টলি আমাকে বলবে না, রাজের মা তো ডাইরেক্টলি বলবে না। কালকে কোনো এক পক্ষ, রাজের মার পক্ষ থেকে একটা ছেলে এসে আমাকে বলেছে টাকার সাবজেক্ট, কিন্তু আমি বলেছি টাকা দিয়ে কখনো সম্মান কেনা যায় না, আমার সম্মান কেনা যাবে না, কারণ টাকা দিয়ে কখনো সম্মান ব্যাক আসে না। আমি আমার রাজকে, আমার ভালোবাসাকে, আমার সম্মানকে, আমি নূপুরকে কখনো টাকার কাছে বিক্রি করব না। এটা রাজের মার জন্য একটা নিউজ। আমার মনে হয় তোমরা সব নিউজ পেয়েছো। আপু লাস্ট মানে জনগণের জন্য কি বলবেন? আচ্ছা, এই যে আপনি যে একটা হিন্দু ছেলেকে ভালোবাসছেন বা আপনি ভালোবেসে পড়ে গেছেন বা একটা পাতে পড়ে গেছেন, এটা থেকে আসলে আপনার তো ফ্যামিলি, বাবা মা বলছে বা আত্মীয় স্বজন আসলে আপনাকে কি বলছে? আত্মীয় স্বজন এভাবে কোনো কিছু আসলে আমি বলি, ফ্যামিলি সবসময় নিজের সন্তানকে বুকে রাখতে চায়, ফ্যামিলি সবসময় নিজের সন্তানের মন্দটাকে লুকিয়ে রাখতে চায়। কখন বাবা মা সন্তানের প্রতি বিরক্ত হয়? যখন সমাজ, আত্মীয় স্বজন ভালো কমেন্টস করে না। তো আমার ফ্যামিলিকে, আমার রিলেটিভরা অবশ্যই বাজে কমেন্টস করেছে, যার জন্য আজকে আমার বাবা বিরক্ত, আমার ভাই বোন বিরক্ত, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। সো ফ্যামিলি তো আসলে কিছু করার নেই, যেহেতু আমার রিলেটিভরাই আমার বাবাকে অনেক কথা শোনাচ্ছে, আর আমি চাই নাই আমার জন্য বাবা অনেক কথা শুনুক। এই তো। আপনি রাজকে না পাইলে কি করবেন? রাজকে না পেলে আমি হয়তো বা মারা যেতে পারি। আর যদি পেয়েই যান তখন কি? রাজকে যদি পেয়েই যাই তাহলে রাজকে মানে যতটা ভালোবেসেছি তার চেয়ে হয়তো বা দ্বিগুণ ভালোবাসবো, কারণ অনেক কষ্ট করে আজকে আমি আবার পাবো। আচ্ছা, আজকে মানে একটু খোলাসা করবেন যে রাজ কি আপনাকে তার জীবনে পেতে চায়, নাকি তার ফ্যামিলি তার জীবনে আপনাকে যেতে দিচ্ছে না? রাজের যে সাবজেক্ট, মানে আমাকে রাজ কিছুই বলে নাই, কোনো কিছু ক্লিয়ার না করে একদমই চুপচাপ আছে। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি রাজের সাবজেক্টটা, মানে আমি যে গত টাইমের কথা বলি, আমি বলবো অবশ্যই রাজ আমাকে অনেক ভালোবাসে। ভালো না বাসলে আমি এত পাগল হতাম না। আর যদি আমি বর্তমানের কথা আসি, বর্তমান যেহেতু আমার কাছে কোনো নিউজ নেই রাজের সাবজেক্টে, সো আমি এখন আপাতত রাজের ব্যাপারে কিছুই বলতে পারছি না। তো রাজের যে ফ্যামিলি, ওই নিউজটা আমি বলতে পারছি, রাজের মা কখনোই রাজকে বিয়ে দিবেন আমার সাথে, কারণ আমি মুসলিম মেয়ে বলে। আমি হিন্দু হতে চেয়েছি, রাজের মা এরপর হ্যাপি না, তো বুঝে নিতে হবে রাজের মা আসলে দিতেই চায় না, কিন্তু রাজের মা এটা ভুল করছে। আমি যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু আমি রাজকে ছাড়বো না। এটা রাজের মার জন্য একটা নিউজ, আমি কখনোই রাজকে ছাড়বো না। আচ্ছা, রাজের মা আপনাকে 20 লক্ষ টাকার অফার করেছে, আপনি তো টাকাটা নিয়ে চলেও আসতে পারেন, তাই না? যেহেতু একটা বিগ বাজেট অ্যামাউন্ট। আমি একটু বলি ভাইয়া, জি জি, ক্লিয়ার করেন। 20 লাখ টাকা রাজের মা যদি অফার করে থাকে, আমাকে করেছে, হ্যাঁ হ্যাঁ, তো আমি তো ভাই 20 লাখ টাকার বেশিও মালিক আমি আছি। ঢাকায় আমার নিজের বাড়ি আছে 8 তলা, আমার এমনিও প্রপার্টি আছে, নিজের সম্পদ আছে, আমি বাড়ি তুলতেছি। তো ঢাকা শহরে যদি আমার 8 তলা একটা বিল্ডিং থাকে, অবশ্যই অনেক দাম, এটা কোটি টাকার হবে। তো কোটি টাকা কোথায় আর 20 লাখ কোথায়? এটা শুধু ঢাকার কথা বলেছি আমি। ঢাকার বাইরে যে আমার প্রপার্টি আছে, আমার জমি আছে, বাড়ি বানাচ্ছি, সেটাও কিন্তু বর্তমানে 20 লাখ টাকার উপরে। তো আমি কেন কোটি টাকার উপরের মালিক হয়ে 20 লাখ টাকার দিকে যাব? আমার কাছে 20 লাখ টাকা কোনো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার সম্মান। আমি আগেই বলেছি, টাকা দিয়ে আমার ভালোবাসা, আমার রাজ, আমি নূপুরকে কেনা যাবে না। আমি টাকার কাছে কখনো বিক্রি হব না। আচ্ছা, আপনি একটু আগে বলেছেন যে আপনাকে রাজের মা তার সাথে বিয়ে দিতে চাচ্ছে না, তো আপনি কিভাবে রাজকে বিয়ে করবেন, যেহেতু তার ফ্যামিলি মানছে না? যদি রাজের মা না মানে, তাহলে আমার একটাই কথা, আপনার ছেলে রাজ যেরকম আমাকে ভালোবেসে আমার সম্মান নিয়েছে, ঠিক সেইভাবে আমার সম্মানটা ব্যাক দিতে হবে। আর যদি ব্যাক না দিতে পারেন, তাহলে আমি বলবো, আমার যে সম্মানটা দিয়েছি, আমি কিন্তু আমার সম্মানটা রেখে রাজের জীবন থেকে ব্যাক করতে পারবো না। আপনি যেরকম ব্যাক দিতে পারবেন না, আমি কিভাবে ব্যাক নিয়ে আসি বলেন তো? এটা পসিবল না। সো
বিয়ে মাস্ট বি করতেই হবে। আচ্ছা, আপনি রাজের সাথে তার বাসায় ছিলেন অনেকদিন, কিন্তু রাজ কি তখন আপনার কাছ থেকে চলে গেছে, নাকি তার আগে আপনি থাকাকালীন আপনার 12 দিন যখন রাজের বাসায় ছিলাম, রাজ আমার সাথেই ছিল। 12 দিন রাজের বাসায় থাকার পরও আমি ঢাকা শহরে অনেক জায়গায় রাজের সাথে ঘুরেছি। শ্রীমঙ্গলে 5 দিন থেকেছি, এই তো। আপু একটু শেয়ার করবেন, রাজ কি আপনার কাছ থেকে অর্থ সম্পদ বা টাকা পয়সা হাতিয়ে নিয়েছে কিনা, নিয়ে পালিয়ে গেছে এরকম কোনো না ঘটনা? না না, আল্লাহ কি বলছি, জি। বরঞ্চ রাজ আমাকে প্রচুর গিফট করে। হ্যাঁ, আমাকে আমি যা খেতে চাই রাজ আমাকে সেটাই খাওয়ায়। মানে কখনোই রাজ আমাকে একবার যেন কিছু বলে নাই যে এটা আমি পারবো না। বরঞ্চ একদিন আমি রাগ করে রাতে ডিনার করি নাই, ভোর রাতে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না করছে যে তুমি আজকে আমার সাথে রাগ করে বা কষ্ট পেয়ে তুমি ডিনার করো নাই। ও কান্না করছিল, বিশ্বাস করেন। আমি এখনও তার চোখের পানি আমার চোখে ভাসে। একটা ছেলে আমি রাতে ডিনার করে নেবে, সে কান্না করছে। মানে 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 এই যে একটা ভালোবাসা, একটা আবেগ আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এ ধরনের কি মানে মনে রাখার মতো আর কি কি স্মৃতি আছে, যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। যেরকম রাজের বাসায় মানে রাস্তা আমাকে নিয়ে সারা রাত গাড়িতে ঘুরতো। তো ভোর রাতে বল আমরা কোথায় যাব, তো আমরা একটা সময় রাজ কী করলো, রাগ করে ওর বাসা নিয়ে গেল। বাসার দরজাও খুলছে না, তো বাসার দরজা না খোলাতে রাজ কী করলো, রাজের বাসার ছাদে নিয়ে গেছে আমাকে। তো ছাদে নিয়ে গিয়ে আমি এত টায়ার্ড, মানে আমার মাথা ঘোরাচ্ছিল, আমি দাঁড়াতে পারছিলাম না। তো আমি সাথে সাথে কী করছি, রাজের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ছি। কিছুক্ষণ পর দেখি রাজ বাচ্চাদের মতো কান্না করতেছে। আমি তাকায় দেখি রাজ কান্না করে। এই যে রাজ কান্না করতেছে, এইটা কিভাবে ভুলে যাব? একটা ছেলে কখন কান্না করে ভাই, বুঝতে হবে না? আচ্ছা আপু, আপনি একটু খোলাসা করবেন যে আপনি রাজের সাথে যখন তার বাসায় ছিলেন তখন কি এই রাজের মা জানতো না যে অবৈধভাবে তার যখন ওই কাজের বুয়াকে ধরেছিলেন আপনি? হ্যাঁ, বিষয়টা পুরো আজকে clear যে করেন। কাজের বুয়াকে ধরলাম ভাইয়া, কাজের বুয়া কিন্তু একটা কথা বলে নেই। কারণ কাজের বুয়া রাজের মাকে অনেক ভয় পায়। শুধু কাজের বুয়া না, বাসার যে দারোয়ান ছিল, বর্তমান যে দারোয়ান কথা বলছি সেটা না, এর আগে যে দারোয়ান ছিল ওই দারোয়ানে কিন্তু কোনো কথা বলে নাই। কাজের বুয়া কিন্তু আজকে আমি ধরলাম তোমাদের সামনে, একটা কথা বলেনি। কারণ রাজের মাকে কাজের বুয়াগুলো অনেক ভয় পায়। আমি জানি না রাজের মা কয় টাকা দিয়ে কাজের বুয়াকে রাখছে, যে এতটুকু সামান্য টাকার জন্য সে সত্যি কথা বলে নাই। তো সমস্যা নাই, রাজের মা ছবি, সরি রাজের বাসার যে বুয়াটা তার ছবি তো আপনারা পেয়েছেন। এই ছবি দিয়ে আমরা অনেক নিউজ করতে পারবো, অনেক নিউজ বের করতে পারবো। এমন কি মানে রাজের মায়ের ক্ষমতা যে আসলে বুয়া কথা বলতে পারছে না, বা আপনি রাজের মায়ের সাথে আমার কাছে, হ্যাঁ আমার কাছে মনে হয় রাজের মা টাকার বিনিময়ে সবাইকে কিনে নেয়। আমার কাছে মনে হয়, আরে আমার কাছে টাকা দিয়ে কত দূর যাওয়া যায়? আপনি কত দূর যাবেন, কয়জনকে কিনে নেবেন? আপনি আমাকে কেনেন না, আপনি তো আমাকে কিনতে পারতেছেন না। আমাকে কিনতে পারছেন না বললেই তো আজকে ছেলে নাই, আপনি নিজের বাসা থাকতে পারছেন না, আপনি আমাকে কখনো কিনতে পারবেন না। আপু আজকের এই ভিডিও দেখার পরে যদি কোনো মুসলিম ছেলে আপনাকে বিয়ে করতে চায়, যে তুমি হিন্দু ধর্মে যেও না, তুমি মুসলিম ধর্মে থাকো, তোমাকে আমি বিয়ে করতেছি, আপনি কি, যদি সে সব জানার পরেও আপনাকে মেনে নিতে চায়, কি করবেন আপনি? না, আমি তো বিয়ে করবো না। কেন করবেন না? আসলে তার আমি ভিতরে রাজকে ভালোবাসি। রাজের ভিতরে কি পেয়েছেন যে আসলে অন্য কোনো পুরুষকে আপনি বিয়ে করবেন না? প্রথমত রাজ অনেক বিশ্বস্ত, অনেক রোমান্টিক, অনেক মানে আমাকে অনেক ভালোবেসেছে। মানে আপনাকে এমন কি মজা দিয়েছে সে যে আপনি তাকে বলতে পারছেন না? না, এখানে মজার কিছু নয়। মানে আমার একটাই কথা, মানে আমি যদি রাজকে বলতাম রাজ আমার তোমাকে এখন দেখতে ইচ্ছে করছে, ও পাখির মতো উড়ে আসতো আমার কাছে। আপনি কি দেখছেন তার ওই যে ভিতরে? বললাম না যে আমি যদি রাজকে বলতাম যে আমার এখন তোমাকে দেখতে মন চায়, তুমি আসো, ও বলতে দেরি হতো না, ও বাইকটা টান মেরে চলে আসতো আমার বাসায়। এই যে বলছেন যে রাজ অনেক রোমান্টিক আছে, রোমান্টিক বিষয়টা আসলে একটু ক্লিয়ার করবেন। আসলে রোমান্টিক বলতে সে রাজ সবসময় আমার সাথে একদমই হেসে হেসে কথা বলবে। একটা বারও সে মানে রাগ করে কথা বলে না আমার সাথে, একবারও না, একবারের জন্য না। এই টানা 2-2.5 মাস যেমন সম্পর্ক, কখনো তো মানুষের ভালো মন্দ থাকে, কিন্তু ও যদি কষ্টও থাকে তখনও হেসে কথা বলে। এবং আমি যদি তাকে বলি যে বিষয়টা কি, আমাকে বুঝাও, কোনো প্রবলেম, সে অনায়াসে বল না কোনো সমস্যা নাই। মানে ও কখনো নিজেকে শেয়ার করতো না, ও যে কষ্টে আসছে, বাট আমি তো তার রাজের ফেস দেখে বুঝতে পারতাম কষ্টে আছে, কিন্তু তখনও ও রাজ আমাকে ম্যানেজ করতো যে না আমি ফাইন। এইগুলোই আসলে একটা ছেলে কখনো একটা মেয়েকে যে প্রেশার দেয় না,
বা ভালোবাসাটা কি বোঝে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা রাজ আপনার ভিতর রাজের রুচিটা কেমন ছিল আসলে, কেমন খেত সে? রাজ তো যাই খেতে আমি জানি না, কিন্তু আমার সাথে থাকতে থাকতে ও ঝাল খাওয়াটা পছন্দ করে ফেলেছে। যেমন আমি কাঁচামরিচ খাই বেশি, প্রচুর ঝাল খাই, রাজও ঝাল খেতে শিখে গেছে, এই তো। আপু রাজ আপনার মধ্যে এমন কি দিয়েছে, রাজ আপনার ভিতরে এমন কি দিয়েছে যে আপনি রাজকে ভুলতেই পারছেন না? নাকি ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা বলে তাবিজ কবজ করে, রাজকে আপনাকে তাবিজ কবজ করেছে কিনা একটু বলবেন? হ্যাঁ, তাবিজ করেছে ওর ভালোবাসা দিয়ে। এমন কি ভালোবাসা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আসলে কি ভাইয়া, ভালোবাসাটা তো একটা অনুভূতি, একটা ফিলিংস, জি যে অনুভূতিটা শুধু যাকে দেয় সেই বোঝে। এখন আমার অনুভূতি তো আর আপনাকে বুঝতে পারবো না, না? হুম হুম। ক্লোজ করি নাই। আচ্ছা সর্বশেষ জানতে চাই যে আসলে যেহেতু আপনি রাজকেই ভালোবাসেন, রাজকেই বিয়ে করবেন এবং রাজকে না পাওয়া পর্যন্ত আপনার এই অনুসরণ আপনি চালিয়ে যাবেন, শেষ পরিণতি আপনি আসলে কি আশা করতেছেন, কি বা কি আপনার মন্তব্যটা কি? আমার একটাই কথা, আমি আমার সম্মান ব্যাগ না পেলে আমি রাজের জীবন থেকে সরবো না। আচ্ছা আমার একটাই কথা, আমি সম্মান না পাওয়া পর্যন্ত রাজের জীবন থেকে সরবো না, রাজের মার লাইফ থেকে সরবো না। আমি যতদিন বেঁচে আছি, যদি রাজের মা আমাকে মেরে ফেলে কারো মাধ্যমে, হয়তো বা সম্ভব, কিন্তু অতটুকু স্পেস রাজের মাকে আমি দিব না। রাজের মা আমার ক্ষতি করলে অনেক আগেই করতে পারতো, সেই চান্সই রাজের মা পাবে না। কারণ হচ্ছে কি জানেন, আমার সবচেয়ে বড় শক্তি সাংবাদিক। আচ্ছা আর একটু বিষয় আমি আপনার সাথে একটু শেয়ার করি। আমরা যতটুকু জানি যে হিন্দু ধর্মের এদের ম্যাক্সিমামই ভারতে কিন্তু একটা বাড়ি থাকে বা একটা ঠিকানা থাকে, ভারতে যা তারা থাকে বা বসবাস করে, আত্মীয় স্বজন থাকে বা তাদেরও নিজস্ব সয় সম্পত্তি থাকে। তো এক্ষেত্রে এই রাজ বা রাজের পরিবার তারা যদি বাংলাদেশ ফেলে তারা যদি ভারতে গিয়ে অবস্থান নেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি সেখানে চলে যাব। কিভাবে যাবেন? মানে আপনি ভালোবাসার জন্য এত পাগল, ইন্ডিয়া চলে যাবেন? হ্যাঁ, যাবো। ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া কেন, যদি ও বাংলাদেশে, অস্ট্রেলিয়া, আমেরিকা, এভরি কোনো কান্ট্রিতে যায়, আমরা সেখানে চলে যাবো। নামটা বলুন। সেগুলা করতে প্রসেস লাগে আপনার বা কি বলে পাসপোর্ট লাগে, কি যেন লাগে, ভিসা লাগে। হ্যাঁ। কয় টাকা লাগে? সর্বোচ্চ 20,000, 10,000, 15,000, 5,000। সেটা করার সামর্থ্য আমার আছে। আচ্ছা আচ্ছা, তারপরেও আপনি রাজকে চান? ইয়েস, ইতিহাসের নজির হতে যাচ্ছে আপনার। হতে পারে। আসলে আমি এমনই। আমি এর আগে 2019-এ একটা ফিল্ম করেছিলাম, মায়া দ্য লস্ট মাদার। ক্যারেক্টার ছিল বীরঙ্গনা, পরিচালক ছিল মাসুদ পথিক। আমি যখনই ওই মুভিটাকে নিয়ে আমি নিউজ দিয়েছি, মানে এত ভাইরাল হয়েছে, যে ভাইরাল আজকেও আমাকে সাংবাদিক মিডিয়া আমাকে চেনে। আমি জানি না আমার কথাগুলো, আমার প্রেজেন্টেশনগুলো এত ভাইরাল হয় কেন, আমি নিজেও সারপ্রাইজ হই। আমি আসলে দেখতে অতটা সুন্দর না, আমি অতটা শিক্ষিত না, বাট এরপরও আমার কথা এত ভাইরাল কেন হয় আমি জানি না। তবে আমি একটা কথাই বলবো, আমার পাশে আমার সবচেয়ে বড় গার্জিয়ান, আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে সাংবাদিক ভাইয়ারা। আমি তাদের কাছে অনেক ঋণী, সারা জীবন ঋণী থাকবো। কারণ আজকে আমি নূপুর ক্যামেরা দাঁড়িয়ে কথা বলছি সাংবাদিক ভাইয়াদের জন্য। আমি জানি সাংবাদিক ভাইয়ারা যে কোনো নিউজ তারা প্রচার করে, যে কোনো নারী পুরুষদের নিউজ তারা প্রচার করে, কিন্তু স্পেশালি কেন যদি মনে হয় আমার জন্য স্পেশাল সাংবাদিক ভাইয়ারা। আচ্ছা একটা জিনিস, এই 2 মাসের সম্পর্কে বা 2.5 মাসের সম্পর্কে রাজ কি খেতে চেয়েছে আপনার কাছ থেকে? ও পোলাও খেতে পছন্দ করে, বিরিয়ানি। ও আমাকে বলতো আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবা, কিন্তু সেই সুযোগটা আমি কখনো পাইনি। তবে রান্না করে আমি খাইয়েছি, রাজকে আমি ভাত খাইয়েছি, যেরকম সালাদ, হ্যাঁ, আপনার যে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কেটে যে সালাদটা করে, শসা কেটে করে, ওই সালাদটা আমি একদম স্পেশালি সরষের তেল দিয়ে করতাম। রাজ এত পছন্দ করতো, রাজ আসলে অনেক পছন্দ করেছে আমার সেই সালাদটাকে। এবং আমি ওর বাসায় যখন 12 দিন ছিলাম তখন আমি 2-1 দিন রান্না করেছি। রাজ তো খুব খুশি রান্না করাতে, এত খুশি মানে বোঝাতে পারবো না। শুধু বিরিয়ানিটা খাওয়া হয়নি, তবে আগামীতে হবে ইনশাল্লাহ, দোয়া করি। যেমন আপনি রাজকে অনেক কিছু রান্না করে খাওয়াচ্ছেন, সালাদ বানিয়ে খাওয়াচ্ছেন, রাজ কি খাওয়াইছে আপনাকে? রাজ তো আমাকে যথেষ্ট সবসময় খাওয়াতো। যেরকম আমি শ্রীমঙ্গে যখন গিয়েছিলাম, আমার হাত কেটে গিয়েছিল, ওই সময় আমার হাত খেতে পারছিলাম না, অনেক জ্বালা পড়া করছিল, তো রাজ আমাকে মুখে তুলে খাইয়েছে, ওইটাই ফার্স্ট। ওইখানে অনেক স্মৃতি আর কি। শেষ করো না, অনেক। আচ্ছা, ভালোবাসার জন্য মানুষ যে ধর্ম ত্যাগ করে বা নিজের পরিবার ত্যাগ করে, আপনি আমার মনে হয় একটা বাংলাদেশের জন্য একটা নতুন বেশি হয়ে গেল।
আচ্ছা আচ্ছা, লাস্ট শেষ কোশ্চেন। বাংলাদেশের জন্য মনে হয় আপনি একটা নতুন মানে উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছেন। ভাই, কে আমি কেমন লাগছে একটু আপনার এই আগেই বিষয়টা? বলেছি, আমি একটু আগেই বলেছি সমাজে অনেক ঘটনা ঘটে যা আপনাদের চোখে পড়ে না। আমি আজকে নূপুর বলেছি বলে আপনাদের চোখে পড়েছে, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, আমি যখন যাই বলি সেটা ভাইরাল হয়ে যায়, জানি না কেন হয়ে যায়, হতে পারে আমার লাক ভালো এর জন্য সব ভাইরাল হয়। তো আমি তো আসলে বুঝি না যে কেন এত পাবলিসিটি হয়, এই তো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো